সো এখানে বোর মডেলের ডায়াগ্রামটা দেওয়া আছে। এখানে আমাকে একটা নিউক্লিয়াসের চারপাশে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ভিন্ন ভিন্ন কক্ষপথে আছে সেটা দেখানো আছে। সো আমার কক্ষপথগুলোকে এ বি সি ডি এভাবে নামকরণ করা আছে। আমাকে গ নাম্বারে জিজ্ঞেস করছে প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা হিসাব করো। সো E2 ইলেকট্রনটা যদি কোথায় খোঁজার চেষ্টা করো, এখানে হচ্ছে E2 ইলেকট্রনটা, সেই E2 ইলেকট্রনের কক্ষপথ হচ্ছে এটা। সো এই কক্ষপথ থেকে সে এই যে একেবারে প্রথম কক্ষপথ যেখানে সেখানে গেছে, তাহলে এটা যদি তোমার প্রথম কক্ষপথ হয় এটা হবে তোমার 2 নাম্বার কক্ষপথ, এটা হবে তোমার 3 নাম্বার কক্ষপথ, এটা 4, এটা 5। তার মানে আমার যে E2 ইলেকট্রনটা সেটা আছে আমাদের কয় নং কক্ষপথে? 4 নং কক্ষপথে। তাহলে সেই 4 নং কক্ষপথ থেকে সেই 4 নং কক্ষপথে সে যে আবর্তন করতেছে সেই 4 নং কক্ষপথে তার আবর্তনের সংখ্যাটা নির্ণয় করতে হবে, এবং সেই সংখ্যাটা কততে? প্রতি সেকেন্ডে। সো প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা এই শব্দটার সাথে তোমরা কি পরিচিত না? আমরা জানি প্রতি সেকেন্ডে কোনো একটা জিনিস বৃত্তাকার পথে যতবার আবর্তন করে সেই জিনিসটাকেই তার কি কম্পাঙ্ক বলে না? তার মানে এখানে আমাদের টার্গেট হচ্ছে কি এই 4 নম্বর শক্তিস্তর আবর্তনরত ইলেকট্রনের কম্পাঙ্ক বের করা। সো কম্পাঙ্ক বের করার জন্য আমরা প্রথমে একটা কাজ করব, আমরা প্রথমে তার দোলনকাল বের করব। সো দোলনকাল মানে কি? দোলনকাল হচ্ছে একটা ইলেকট্রন বা কোনো একটা বস্তু এক বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় আবার ওই বিন্দুতে পৌঁছাইতে যেই পরিমাণ সময় লাগে সেই সময়টা। সো সেই সময়টা কিভাবে বের করব আমরা একটু খেয়াল করো। বস্তুটা যখন এই বিন্দু থেকে যাত্রা করে পুনরায় এই বিন্দুতে যখন আবার ফিরে আসবে তখন কিন্তু সে পরিধির সমপরিমাণ রৈখিক দূরত্ব অবর্তন করবে। সো দোলনকালকে তুমি রৈখিকভাবে বের করতে পারো, কৌণিকভাবে বের করতে পারো। আমি রৈখিক দূরত্ব যদি ইউজ করি তাহলে আমার যে ব্যাগটা ইউজ করতে হবে সেই ব্যাগটা নিতে হবে রৈখিক ব্যাগ। সো তুমি যদি ব্যাগ হিসেবে রৈখিক ব্যাগ ইউজ করো তাহলে তোমার দূরত্ব হিসেবে নিতে হবে তার পরিধিটা বা রৈখিক সরণটা। বাট তুমি যদি ব্যাগ হিসেবে কৌণিক ব্যাগ ইউজ করো তখন দূরত্ব হিসেবে নিতে হবে 2π বা কৌণিক সরণ। বোঝা গেছে? তাহলে আমি যদি সময়ের ইকুয়েশন লিখি, আমরা জানি vs = vt, দূরত্ব হচ্ছে ভেলোসিটি ইনটু সময়। তাহলে সময় কি হবে? দূরত্ব বানাম ভেলোসিটি। এখানে দূরত্ব কত আমাদের? 2πr বা পরিধি, এবং ভেলোসিটি হচ্ছে আমাদের কি? v। তাহলে আমরা জানি দোলনকালের বিপরীত রাশিটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমাদের দরকার 3 নম্বর কক্ষপথে, সরি v3 না তো v4, 4 নম্বর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের ভেলোসিটি এবং 4 নম্বর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের সেই কক্ষপথের পরিধি 2πr4। সো r4 এবং v4 দুইটাই যেহেতু হাইড্রোজেন পরমাণুর জন্য, সো হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা ডিরেক্ট শর্টকাট ইকুয়েশনটা ইউজ করব। সেটা হচ্ছে যেই কোনো শক্তি স্তরের আমাদের যদি ব্যাসার্ধের মান বের করতে হয় সে ব্যাসার্ধের মান হবে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু 1/n²। এবং যে কোনো কক্ষপথের তোমার যখন ভেলোসিটি বের করতে হবে সেটার ইকুয়েশন হবে, আচ্ছা 1/n², একটা ভুল লিখছি, এখানে হবে n² এবং ভেলোসিটি হবে v0 ইন্টু 1/n, যেখানে v0 এর মান কত? v0 হচ্ছে 1 নম্বর কক্ষপথের ইলেকট্রনের 1 নম্বর কক্ষপথে তার যেই ভেলোসিটি সেটা, এবং সেই মানটা আমরা জানি 2.18 ইন্টু 10⁶ মিটার/সেকেন্ড। কেউ যেটা না জানলে এটা প্রথমে বের করে নিবা ভেলোসিটি। তাহলে সেই ভ্যালুগুলো বসাইলে আমাদের r4 b4 বের হবে, যেটা আমরা এখানে ইনপুট দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের হয়ে যাবে। খ নম্বরে বের করতে বলছে আমাকে E1 এবং E2 উভয় ইলেকট্রনের ধাপান্তরে যেই রশ্মিটা নির্গত হবে সেই রশ্মি টাকা শনাক্তকরণে ব্যবহার করা যায় কিনা। সো আমরা তো জানি যে টাকা শনাক্তকরণে আমরা ইউভি লাইট ইউজ করি বা ইউভি রশ্মি ইউজ করি আমরা। তাহলে 2 নম্বর ইলেকট্রনের জন্য যদি আমরা একটু অ্যানালাইসিসটা করি, 2 নম্বর ইলেকট্রন আমরা দেখতে পাইতেছি ইলেকট্রন চতুর্থ শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে গেছে। সো আমরা জানি যখন হাইড্রোজেন পরমাণুর জন্য ইলেকট্রন 4 নম্বর শক্তিস্তর থেকে বা উচ্চ যে কোনো শক্তিস্তর থেকে 1 নম্বর শক্তিস্তরে যখন ফিরে আসে তখন সেই শক্তিটাকে বা সেইখানে থেকে যেই তরঙ্গ বের হবে সেটা তোমার লাইম্যান সিরিজের আন্ডারে হবে। এবং এক্সট্রা ইনফরমেশন এটাও আমরা জানি যে লাইম্যান সিরিজের জন্য যেই তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় সেটা হচ্ছে ইউভি রেজের ক্যাটাগরিতে পড়ে। সো E1 এর ক্ষেত্রে যদি অ্যানালাইসিসটা করি আমরা, E1 এ হচ্ছে তোমার 5 নম্বর যে কক্ষপথ আছে সেই 5 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসতে হবে।
তাহলে 5 থেকে 2 নম্বর কক্ষপথে যখন আসবা 2 নম্বর কক্ষপথে আসার 2 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনগুলো ফিরে আসবে উচ্চ যে কোনো কক্ষপথ থেকে সেটার জন্য বামার সিরিজের তরঙ্গদৈর্ঘ্য তৈরি হয়। তাহলে এখানে আমরা যেই সিরিজটা পাবো সেটা হচ্ছে বামার সিরিজ। বোঝা গেছে? তাহলে বামার সিরিজের জন্য যেই তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যায়, বামার সিরিজ সংশ্লিষ্ট তরঙ্গদৈর্ঘ্য, সেটা হচ্ছে আমাদের ভিজিবল রে বা দৃশ্যমান আলোর তরঙ্গ। সো এই দুইটা জিনিস কম্পেয়ার করার মাধ্যমে আমরা বুঝবো কি যে আমাদের ইউভি যদি প্রয়োজন হয় তাহলে E2 যেই ইলেকট্রনটা আছে সেটা আমাদের ইউজ করতে হবে, E1টা না। ঠিক আছে? বাট আমাকে এই জিনিসটা শুধুমাত্র মুখে বলেন, আমাকে দেখাইতে হবে কীভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে। সো গাণিতিকভাবে বিশ্লেষণটা কীভাবে করব? আমরা জানি 1/λ ইজ ইকুয়ালস টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার বা n ইনিশিয়াল স্কোয়ার মাইনাস n ফাইনাল স্কোয়ার, যেটা চাই যেভাবে চাও সেভাবে লিখতে পারো। সো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে ল্যামডা বের করা দুইটা কেজের জন্য। দুইটা কেজের জন্য ল্যামডা বের করার পরে আমরা কম্পেয়ার করব যে কোন ল্যামডাটা আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের আন্ডারে পড়ে এবং কোন তরঙ্গদৈর্ঘ্যটা আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য পড়ে না। সো দুইটারই তরঙ্গদৈর্ঘ্য বের করব, বের করে দেখব কোনটা দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জে পড়ে এবং কোনটা ইউভির তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জে পড়ে। এবং আমরা এটা এনশিওর করব যে একটা আমাদের যে লাইম্যান সিরিজ সেখানে ইউভি রেজ সেটার সীমার ভিতরে তোমার যে রশ্মিটা পাবা সেটা হচ্ছে ইউভি রেজ। তাহলে আমরা বলতে পারি কি এখানে যে আমাদের যে E2 ইলেকট্রন সেটার জন্য আমরা কি টাকা শনাক্তকরণে ব্যবহার করতে পারবো, সেটার জন্য যে রশ্মিটা বের হবে সেটা দিয়ে। ঠিক আছে? সো অ্যান্সারটা দেখে নাও। প্রথমে গ নাম্বারে আমরা প্রথমে R3 না তো R4 এবং V4 বের করছি আমরা। 4 নম্বর শক্তিস্তরের ব্যাসার্ধ, 4 নম্বর শক্তিস্তরের ইলেকট্রনের ব্যাগ, সেই দুইটা বের করে আমাদের কম্পাঙ্কের ইকুয়েশনে বসাই দিয়েছি। এখানে হবে B4 এবং R4, ফলে আমরা আবর্তন সংখ্যা পেয়েছি এত। এবং ঘ নাম্বারে আমরা সিমিলারলি দুইটার জন্যই তরঙ্গদৈর্ঘ্য বের করছি। সো তরঙ্গদৈর্ঘ্যের দুইটার রেঞ্জ যেখানে আমরা দেখলাম বামার সিরিজের দৃশ্যমান আলো পাওয়া গেছে এবং লাইম্যান সিরিজের জন্য ইউভি রেজ পাওয়া গেল। তাহলে E2 যেটা সেটার রশ্মিটা আমরা ব্যবহার করতে পারবো। সো এখানে দুইটা কন্টেইনার দেওয়া আছে, দুইটা ভিন্ন ভিন্ন কম্পাউন্ড রাখা আছে, তাদের সলিউশন ভিন্ন ভিন্ন। এখন আমাকে এখানে একটা কেএসপি দেওয়া আছে MOH3, এই কম্পাউন্ডের কেএসপি দেওয়া আছে এত। গতে আমাকে বলছে সেই কম্পাউন্ডেরই দ্রাব্যতা নির্ণয় করতে হবে। সো MOH3 এই কম্পাউন্ডটার গ্রাব্যতা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের করতে হয় কি, মূল কম্পাউন্ডটাকে বিয়োজন করতে হয়। তাহলে এটাকে বিয়োজন করলে আমরা লিখতে পারি M3 প্লাস 3OH মাইনাস। তাহলে MOH3 এটার দ্রাব্যতা যদি হয় S, M3 প্লাসের দ্রাব্যতা হবে S, তারপর 3OH এর দ্রাব্যতা হবে 3S। তাহলে দ্রাব্যতার গুণফল যদি আমরা নেই সেটা হবে S ইন্টু 3OH এর উপর পাওয়ার কিউব, তার মানে 27s⁴, এটা হচ্ছে কেএসপির মান। সো কেএসপি ভ্যালু এখানে দেওয়া আছে, সেটা এখানে বসাই আমরা এস এর মান বের করতে পারবো যে আমাদের এখানে দ্রাব্যতা কত হয় MOH3 এর। এখন ঘ নাম্বার আমাকে বলছে যে পাত্র 1 এবং পাত্র 2 দুইটাকে যদি আমি একসাথে মিশাই দেই তাহলে মিশ্রিত করলে কোনো অধক্ষেপ পড়বে কি না। সো অধক্ষেপ পড়ার জন্য আমরা জানি আমাদের কেএসপি এবং কেআইপি চেক করা লাগে কোনো একটা কম্পাউন্ডের, এবং এখানে যেহেতু শুধুমাত্র কেএসপি দেওয়া আছে একটাই কম্পাউন্ডের, সেই কম্পাউন্ডটা হচ্ছে MOH3, তাহলে তুমি কেআইপিও বের করবা কার, MOH3 এর। তাহলে MOH3 এর যদি আয়নিক গুণফল বের করতে হয় তাহলে আমি দুইটা পাত্র যখন একসাথে মিক্স করব, সেই মিক্স করার পরে সেই মিক্সচারের ভিতরে আমার M3+ সেটার ঘনমাত্রা কত হবে, পরিবর্তিত ঘনমাত্রা, সেটার ইকুয়েশন আমরা কিভাবে বের করি, S1V1 ডিভাইড বাই, অর্থাৎ মিক্সচারে তোমার M3+ এর ঘনমাত্রা কত হবে সেটার ইকুয়েশন হচ্ছে S1V1, অর্থাৎ আদি ঘনমাত্রা ইন্টু আদি আয়তন ডিভাইড বাই দুইটা মিক্স করার পরে টোটাল যে ভলিউম হচ্ছে সেটা। সেখানে M3+ এর ঘনমাত্রা বের হবে মিক্সচারে, এবং মিক্সচারের জন্যই OH মাইনাসের ঘনমাত্রা বের করার জন্য তোমার পূর্বের যেই S2V2 সেটার সাথে তোমার V মিক্স ভাগ দিতে হবে। সো এখানে আছে তোমার 2 নম্বর পাত্র, সো এটার জন্য S2V2 আমরা বের করব এবং এটার জন্য S1V1 বের করব। এবং খেয়াল করো এটার কিন্তু ঘনমাত্রা এবং ভলিউম দুইটা দেওয়াই আছে। সো S1V1 এগুলো বের করা লাগবে না, এগুলো দেওয়াই আছে আমাদের। সো M3+ এবং আমাদের যেই দ্রবণে সেই দ্রবণে M3+ এর ঘনমাত্রা কত
আমাদের দ্রবণে আয়ন আকারে যে হাইড্রোক্সিল আয়নগুলো আছে সেই সবগুলো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত সেগুলো আমরা বের করতে পারবো এই প্রসেসে। সো দুইটা মান বের করলাম, এটা হচ্ছে আমাদের M3+ এর ঘনমাত্রা। সো দ্রবণে যতগুলো M3+ আছে সবগুলোর টোটাল ঘনমাত্রা তো এটা, যেহেতু তুমি নিচে টোটাল দ্রবণের আয়তন ইউজ করছো। এবং এখানেও সেম না, মিশ্রণে তোমার যতই হাইড্রোক্সিল মাইনাস আয়ন থাকুক সবগুলোর একসাথে টোটাল ঘনমাত্রাই হবে 1.79 × 10⁻² মোলার। তাহলে KIP যদি বের করবা তখন M3+ এর জায়গায় এই ভ্যালুটা বসাবো এবং হাইড্রোক্সিল মাইনাসের ঘনমাত্রার জায়গায় এই ভ্যালুটা বসাবো। কিন্তু সূত্র অনুযায়ী আমার দ্রবণে যতটুকুই হাইড্রোক্সিল মাইনাস আয়ন থাকুক না কেন, দ্রাব্যতার গুণফল বা আয়নিক গুণফলের সময় সেই ঘনমাত্রার উপর কিউব দিতেই হবে। সো সেটা ব্যবহার করে আমরা যখন দ্রবণের KIP বের করব দেখব সেটা KSPর তুলনায় ছোট হয়। সো KSPর তুলনায় KIP ছোট হলে কি হবে? অধঃক্ষেপ পড়বে না। ওকে, এবং গ নাম্বারে আমরা দ্রাব্যতা বের করলাম, সেটা তো আমরা আগেই এক্সপ্লেন করছি। আচ্ছা, সো এখানে একটা রিঅ্যাকশন দেখানো আছে, A2B4 গ্যাসিয়াস ফর্ম থেকে AB2 গ্যাস ফর্ম হয়েছে, এখানে হিট দেওয়া হয়েছে সেটা দেখানো আছে। এখন A এবং B এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 7 এবং 8, তার মানে A হচ্ছে তোমার নাইট্রোজেন এবং B হচ্ছে তোমার অক্সিজেন। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে A2B4 এর 18% বিয়োজিত হয়। ওকে, সো আমাকে গ নম্বরে জিজ্ঞেস করছে AB2 একটি মিশ্র অ্যানহাইড্রাইড, সমীকরণ সহ বর্ণনা করো। সো AB2 মানে হচ্ছে A হচ্ছে আমাদের নাইট্রোজেন, B হচ্ছে অক্সিজেন, সো NO2। সো নাইট্রোজেন ডাইঅক্সাইড একটা মিশ্র অ্যানহাইড্রাইড। সো প্রথমত আমাকে বুঝতে হবে যে মিশ্র অ্যানহাইড্রাইডটা কী, সেটা বুঝলেই তো আমি বুঝবো যে এখানে কোন সমীকরণটা ইন্ডিকেট করছে। সো মিশ্র অ্যানহাইড্রাইড হচ্ছে এমন যৌগ যেই যৌগগুলোকে তুমি হাইড্রেটেড করলে, হাইড্রেটেড মানে কি পানি যুক্ত করা, সো সেই যৌগগুলোকে হাইড্রেটেড যখন করবা তখন তুমি একের অধিক অ্যাসিড একসাথে মিক্সচার হিসেবে পাবা। এই কারণে তোমার এই মিক্সচারটাকে বলা হয় মিশ্র অ্যানহাইড্রাইড। সো নাইট্রোজেন ডাইঅক্সাইড এটাকে যখন আমরা পানির সাথে রিঅ্যাকশন করাবো তখন অ্যাকচুয়ালি দুইটা অ্যাসিড তৈরি হবে, একটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ওকে, সো এই কারণে তোমার NO2কে একটা মিশ্র অ্যানহাইড্রাইড বলা হয়, যেটার সমীকরণ হচ্ছে এটা আর কি। ঘ নাম্বারে আমাকে বলছে চাপ 0.75 atm এ হ্রাস করলে A2B4 এর বিয়োজন মাত্রা 3% বৃদ্ধি হবে কি? আচ্ছা, সো প্রথমত A2B4 এটার তোমার টেম্পারেচার এবং একটা প্রেশার দেওয়া ছিল আগেই, যখন তার বিয়োজন মাত্রা কত ছিল 18%। এখন পরবর্তী কেসে চাপ যখন এততে পরিবর্তন করলা, এই পরিবর্তন করার ফলে কি ঘটলো? অ্যাকচুয়ালি এই পরিবর্তন করার ফলে আমাদের দুইটা জিনিস ঘটছে। এক হচ্ছে কি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকার ফলে আমরা জানি এটার যেই আমাদের যে রেট কনস্ট্যান্ট যেটা থাকবে, অর্থাৎ কেপির মান যেটা থাকবে সেটা কিন্তু চেঞ্জ হবে না, আমাদের সাম্য ধ্রুবক সবসময় সেম থাকবে। সো প্রথম কেজের কেপি এবং দ্বিতীয় কেজের কেপি কিন্তু সেম, বাট দুইটা কেজের আলফা কিন্তু সেম না। প্রথমটা আলফা হলে পরেরটা আলফা প্রাইম হবে এবং প্রথমটার আলফা হচ্ছে 0.18 অর্থাৎ 18%। সো প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম কেজের সবগুলো ইনফরমেশন যেহেতু দেওয়া আছে, তাহলে প্রথম কেজের আমরা আলফা বের করব। সো আলফা তো দেওয়াই আছে, প্রথম কেজের জন্য আমরা কেপি বের করব। সো প্রথম কেজের কেপি যদি আমরা বের করি, সো N2O4 এই গ্যাসটা বিয়োজন হয়ে 2NO2 গ্যাস উৎপন্ন হয়েছে। সো যাদের তোমার মনে থাকে ডিরেক্ট যে এটার জন্য তোমার কেপির ইকুয়েশনটা কি, তারা তো ডিরেক্ট সূত্র ইউজ করবা। আর যদি ডাইরেক্ট তোমাদের মনে না থাকে যে কি হবে এটা, তখন একটু ডিরাইভ করে নিতে হবে আর কি। ঠিক আছে, চলো আমরা মূল ম্যাথে চলে যাই। প্রথমত আমাদের এই ক্ষেত্রে N2O4 এর এটার বিয়োজনের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যখন সময় আমাদের একেবারে শূন্য, তখন আমাদের N2O4 1 মোল ছিল, তখন কোনো NO2ই থাকবে না আমাদের পাত্রে। কিন্তু যখন সাম্যাবস্থায় পৌঁছাবে T=T-তে, তখন বিয়োজনে 18% N2O4 বিয়োজন হয়ে যায়। এটা তো তোমার প্রশ্নে বলা আছে। তাহলে 1-এর চেয়ে 0.18 মোল যদি বাদ যায় তাহলে উৎপন্ন হবে কত? এটা 1 মোল যদি ভাঙে এটা উৎপন্ন হয় 2 মোল, তাহলে এটা যদি 0.8 মোল ভাঙে এটা উৎপন্ন হবে কত? 0.18 × 2 মোল। তাহলে সাম্যাবস্থায় যে টোটাল মোল আছে তোমার বিক্রিয়ক উৎপাদের, সে টোটাল মোলটা হচ্ছে 1.18। এই দুইটাকে যোগ করলে পাবা এটা।
তাইলে আমরা জানি আমাদের আংশিক চাপের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন হচ্ছে আমাদের মূল ফ্র্যাকশন যে n অফ এক্স ডিভাইড বাই n অফ টোটাল ইন্টু পি অফ টোটাল। সো টোটাল প্রেশারের সাথে আমরা মূল ভগ্নাংশ গুণ দিলেই আমরা আংশিক চাপ পেয়ে যাই। তাহলে এটা হচ্ছে মূল ভগ্নাংশ NO2 এর, এটার সাথে টোটাল চাপ গুণ করলাম, আবার এটাও মূল ভগ্নাংশ, এটার সাথে টোটাল চাপ যোগ করলাম, এবং দুইটাকে ইকুয়েশনে বসিয়ে আমি কেপির মান পেলাম 0.1339 অ্যাটমসফিয়ার। ওকে, এখন তাপমাত্রা ধ্রুবক থাকায় কেপি প্রাইম ইজ ইকুয়ালস টু কেপি, এটা যেহেতু ধ্রুবক থাকবে তাহলে পরবর্তী কেসের জন্য আমাদের শুধুমাত্র 0.18 আগের জন্য যেরকম বসাই দিয়েছিলাম, এখানে আমরা শুধুমাত্র ভেরিয়েবল রূপে এক্স রেখে দেব। সো রেখে দেওয়ার পরে আমাদের কি হবে, এখানে একটু খেয়াল করো, রেখে দেওয়ার পরে আমরা যখন মূল ভগ্নাংশ বের করে টোটাল চাপ যখন আমরা গুণ দিব, তো সেখানে আমি এখানে ভুলে 0.75 লিখে দিয়েছিলাম, বাট প্রশ্ন একটু খেয়াল করো তো, এখানে বলছে চাপ 0.75 ATM এ হ্রাস করলে, তার মানে তুমি হ্রাস করেই 0.75 ATM এ পৌঁছাইছো। তুমি হ্রাস করছো তাহলে কত, 0.25 ATM হ্রাস করছো, করে 0.75 ATM এ পৌঁছাইছো, তাহলে এটা হচ্ছে তোমার টোটাল প্রেশার। তাহলে আমি যে এখানে 0.75 ইউজ করছি সেখানে একটু ভুল হয়েছে, এখানে আমাদের কত ইউজ করতে হবে, এখানে আমাদের ইউজ করতে হবে এক্স্যাক্ট 0.75 অ্যাটমসফিয়ার। তো এখানে তুমি যদি এক্স্যাক্ট 0.75 ATM ইউজ করো তাহলে তোমার এই ইকুয়েশনে কী কী কোথায় কোথায় চেঞ্জ হবে, প্রথমত এই অংশ চেঞ্জ হবে 0.75, এখানে চেঞ্জ হবে 0.75, এখানে তোমার চেঞ্জ হবে 0.75, এবং লাস্ট অফ অল এই ইকুয়েশনে এই জায়গায় হবে 0.75। তাহলে আমি যদি সূত্রটা লিখি প্রথমে 0.139 অ্যাটমসফিয়ার, যেটা হচ্ছে আমাদের কেপি প্রাইম, সো সেটাকে আমি ভাগ দিব 0.75 দিয়ে, সো এটা ভাগ দিলে অ্যান্সার আসে 0.185। তাহলে আমার যে ইকুয়েশনটা এখানে আসার কথা সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম, 4x² ইজ ইকুয়ালস টু 0.185 মাইনাস 0.185x²। সো এখান থেকে যদি আমি এক্সের মানটা হিসাব করি যে এক্সের মানটা আমার কত আসবে, ঠিক আছে, সেটা আমাদের হবে আমাদের অ্যান্সার ডিভাইডেড বাই 4 প্লাস অ্যান্সার। ওকে, এবং এটাকে আবার অবশ্যই মাথা ঠান্ডা রেখে একটু রোট ওভার করে নিবা। সো রোট ওভার করলে এক্সের মান তুমি দেখবা যে 0.2104%, সরি পার্সেন্টটা আমরা তো পার্সেন্টেজে বের করে নিই, এখান থেকে যদি পার্সেন্টেজে নাও দেখবা 21.04% আসে, যেটাকে প্রায় 21% তো লিখে দিতে পারো না, তাহলে আমাদের এই পার্টটা বাদ। সো কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করছে কি যে বিয়োজন মাত্রা 3% বৃদ্ধি হবে কি। সো আগে ছিল বিয়োজন মাত্রা 18%, এখন আমাদের বিয়োজন মাত্রা হয়ে গেছে কত পার্সেন্ট, 21%, তাহলে বৃদ্ধি কত পার্সেন্ট হলো, 3%। ওকে, তাহলে এটা বৃদ্ধি কি, বৃদ্ধি পাবে। ওকে, সো 4 নম্বর, এখানে 3টা মৌল দেখানো আছে XYZ, X n-2s2 n-2p6 এবং YZ, সেখানে n এর মান তুমি 5 বসাবা। তোমাকে গ নাম্বারে জিজ্ঞেস করছে যে X ক্ল্যাথারের যৌগ গঠন করে কিনা, এবং ঘ নাম্বারে জিজ্ঞেস করছে YZ2 YZ4 YZ6 এই সবগুলো যৌগ গঠন করা সম্ভব কিনা। তাহলে প্রথমত XYZ এগুলো আমরা একটু ডিটারমাইন করে ফেলি। X হচ্ছে n এর মান যদি 5 বসাও তোমার X এর স্ট্রাকচারটা হবে 3s2 3p6, সো Y হচ্ছে তোমার 5s2 5p6, এবং তোমার Z হচ্ছে তোমার 5 থেকে যখন 3 বাদ দিবা তাহলে হবে 2p2, সো 5 2p2 2p6, এবং Z যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এটিকে একটা অ্যানায়ন, সো একটা ইলেকট্রন তোমার এখানে এক্সট্রা আছে, সো এক্সট্রা একটা অ্যানায়ন যেহেতু তোমার এখানে এক্সট্রা আছে, তাহলে একটা অ্যানায়ন এক্সট্রা কমায়া যদি লেখো তোমার ওই কম্পাউন্ডটাকে, তাহলে সেই কম্পাউন্ডটা দাঁড়াবে 2p5। তাহলে এটা হচ্ছে তোমার Z এর স্ট্রাকচার, এবং Z মাইনাসের ক্ষেত্রে এখানে 6 হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমরা জানি এই যে কাঠামোটা সেটা আমাদের কার হয়, আমাদের 3 নম্বরের নিষ্ক্রিয় মৌল। সো 3 নম্বর পর্যায়ের নিষ্ক্রিয় মৌলকে 3 নম্বর পর্যায়ের নিষ্ক্রিয় মৌল যেমন আর্গন। ওকে, সো এটা হচ্ছে আর্গন, তারপর এটা হচ্ছে আমাদের জ্যানন, এবং এটা হচ্ছে আমাদের কি
ফ্লোরিন। ওকে, তাহলে আমাদের এক্স যৌগ অর্থাৎ আর্গন ক্ল্যাথরেট যৌগ গঠন করবে কি না। সো প্রথমত ক্ল্যাথরেট যৌগ সম্পর্কে সামান্য কিছু জিনিস তোমাদের জানা রাখতে হবে এই প্রশ্নের অ্যান্সার করার জন্য। তাহলে ক্ল্যাথরেট যৌগ কি? সো ক্ল্যাথরেট যৌগ হচ্ছে একটা বিশেষ টাইপের যৌগ যেখানে একটা ক্রিস্টালের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো থাকে, একটা ক্রিস্টাল যখন তৈরি হয় অ্যাটমগুলোর মাঝে অনেক ফাঁকা জায়গা থাকে, তো সেই ফাঁকা জায়গাতে বাইরে থেকে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাটম এসে সেই ফাঁকা জায়গাগুলোর ভিতরে সে জায়গা দখল করে ফেলতে পারে এবং একটা স্টেবল এই যে জায়গাটা দখল করে ফেলছে এমন না যে তুমি ইচ্ছা করলেই সেখান থেকে অ্যাটম এই পরমাণুগুলোকে বের করে ফেলতে পারবা, এগুলা সেখানে আটকে গেছে, অর্থাৎ তোমার সেই স্ট্রাকচারের অন্তর্ভুক্ত হয়ে গেছে তখন সেই কম্পাউন্ডটা। তাহলে সেই কম্পাউন্ডগুলোকে আমরা বলি ক্ল্যাথরেট যৌগ। তাহলে যে সকল মৌল তোমার একটা ক্রিস্টাল স্ট্রাকচারের ভিতরে যায়া সেই ক্রিস্টাল স্ট্রাকচারের ভিতরে আবদ্ধ হয়ে যেতে পারবে, সেই সকল মৌল দ্বারাই তোমার ক্ল্যাথরেট যৌগ গঠন করা সম্ভব। এখন নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেই এই বৈশিষ্ট্যটা আছে যে নিষ্ক্রিয় গ্যাসসমূহ ক্ল্যাথরেট যৌগ গঠন করতে পারে, কিন্তু সব নিষ্ক্রিয় যৌগ কিন্তু পারে না। যেমন আমাদের হিলিয়াম এবং নিয়ন, এই গ্যাসগুলোর আকার কিন্তু খুবই ছোট, এতই ছোট যে তুমি যদি এখানে ভিতরে যাও তুমি এখানে আটকে থাকবা না, তুমি এখানে যাইয়া ইজিলি ঘোরাফেরা করে আবার বের হয়ে যেতে পারবা। সো আটকাবা না, না আটকালে তো তুমি ক্ল্যাথরেট যৌগ তৈরি করতে পারবা না। সো আর্গন, তারপর আর্গন, জ্যানন, র্যাডন, ক্রিপ্টন, এই সকল যেই নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সেগুলো ক্ল্যাথরেট যৌগ গঠন করে। সো প্রশ্ন অনুযায়ী এক্স ক্ল্যাথরেট যৌগ গঠন করতে পারে। ঘ নাম্বারে তোমাকে জিজ্ঞেস করছে যে জ্যাননের যে ফ্লোরাইডগুলো আছে সেখানে জ্যানন ডাইক্লোরাইড, টেট্রা, হেক্সা এবং অক্টা, এই ফ্লোরাইডগুলা সবগুলা কি গঠন করা সম্ভব কিনা জ্যাননের পক্ষে। সো এটার অ্যান্সারটা থেকে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ধর প্রথমত আমি ক্ল্যাথরেট যৌগ সেখানে এক্সপ্লেন করে দিছি, কারো দেখতে চাইলে সেখান থেকে দেখে নিও পজ করে। ঘ নাম্বারে প্রথমত জ্যাননের সাথে কোন এক ফ্লোরিনের আমাকে কম্পাউন্ড তৈরি করতে হবে। তাহলে জ্যানন একটা নিষ্ক্রিয় গ্যাস, সে কম্পাউন্ড কিভাবে ফর্ম করবে? হ্যাঁ, জ্যানন নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও সে কম্পাউন্ড ফর্ম করে, কারণ জ্যানন নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও তার আকার বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলোর তুলনায় অনেক বড় হয়। এটা হচ্ছে প্রথম কথা, যে সে 5 নম্বর পর্যায়ে আছে, তাহলে তার আকার বাকিদের তুলনায় খুবই বড়। তার পরবর্তীতে জ্যাননের সাথে তুমি যাকে রিয়াকশন করাইতে আনতেছো, যাকে বন্ডে অংশগ্রহণ করাইতে আনতেছো, সে হচ্ছে ফ্লোরিন। সে খুবই হাইলি ইলেকট্রোনেগেটিভ। সো এরকম বড় স্ট্রাকচারের কাছে যখন তুমি হাইলি নেগেটিভ একটা ফ্লোরিন যখন নিবা, এই ফ্লোরিন খুবই অ্যাক্টিভ, সে বন্ড তৈরি করতে চাবে। সো খুবই হাই টেম্পারেচারে একটা স্পেসিফিক কন্ডিশনে তুমি জ্যাননের কম্পাউন্ড তৈরি করতে পারবা ফ্লোরিনের সাথে। ওকে, সো জ্যানন এবং ফ্লোরিনে কম্পাউন্ড করা সম্ভব। তাহলে কতগুলো কম্পাউন্ড করবে সেটার পসিবিলিটি শুধু আমরা দেখি। তাহলে প্রথমত এখানে যেহেতু কোনো বিজোড় ইলেকট্রন নাই, এই যে সংকেত, এই সংকেতটা বন্ধন গঠনের উপযোগী না, তাহলে এটাকে কি করতে হবে? এক্সাইটেড করতে হবে। তাহলে ফার্স্ট এক্সাইটেড যখন আমরা করব তখন একটা ইলেকট্রন শিফট হয়ে 5-এর যে ডি এর খালি অরবিটালগুলো আছে 5টা, সেটাখানে যে কোনো একটাতে এরকম শিফট হয়ে যাবে, তাহলে 2টা বিজোড় ইলেকট্রন থাকবে। সেই 2টার সাথে আমাদের জ্যানন ডাইফ্লোরাইড এই যৌগটা তৈরি করা সম্ভব হবে। আচ্ছা, তারপরে জ্যাননকে আমি সেকেন্ড এক্সাইটেড করব। তো সেকেন্ডবার যখন এক্সাইটেড করব তখন তার যে বিজোড় ইলেকট্রন সংখ্যা হবে সেটা খেয়াল করে, এখানে 4টা বিজোড় ইলেকট্রন হয়ে গেছে। তাহলে 4টা বিজোড় ইলেকট্রন হলে জ্যানন 4টা ফ্লোরিনের সাথে যুক্ত হতে পারবে, জ্যানন টেট্রাফ্লোরাইড। এবং তার পরবর্তীতে আমরা যখন থার্ডবার এক্সাইটেড করব তখন 6টা বিজোড় ইলেকট্রনের ফলে জ্যানন হেক্সাফ্লোরাইড তৈরি হবে। সো এই তিনটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। যখনই তুমি 4th টাইম এক্সাইটেড করতে আসবা তখন সে এক্সাইটেড করলো, সমস্যা নাই, এখানে কোনো ব্যতিক্রম ঘটে নাই। কিন্তু এক্সাইটেড করার পরে যে জ্যানন F8 যৌগটা তুমি তৈরি করলা, সেই যৌগের তুমি হাইলি একটা আনস্টেবল একটা যৌগ পাবা। এটার কিছু রিজন আছে, সবচেয়ে মেইন যে রিজনটা যেটা তোমার এইচএসসি লেভেলে তোমরা বুঝবা, সেই কনসেপ্টটা হচ্ছে স্টেরিক বাধার কনসেপ্টটা। যে তোমার এই যৌগের ভিতরে এত বেশি পরিমাণ ফ্লোরিন আছে যে এই স্ট্রাকচারে স্টেরিক বাধা অত্যন্ত বেশি। তাহলে এই জ্যানন তার চারপাশে 8টা ফ্লোরিনকে স্থান দিতে পারবে না, ঠিক আছে? সেই ইলেকট্রন রিপালশন খুবই বেশি হয়ে যাবে, যার ফলে সে এখানে স্টেবল থাকতে পারবে না। ফলে তোমার জ্যানন অক্টাফ্লোরাইড তোমার যৌগ হিসেবে তুমি পাবা না। কিন্তু
জ্যানন অক্টাফ্লুরাইডকে কিছু কিছু জায়গায় আয়ন হিসেবে পাওয়া যায়। সো এই জিনিসগুলো তোমাদের জানার দরকার নেই, তোমরা শুধু মনে রাখো যৌগ হিসেবে তাকে পাওয়া সম্ভব না, কিন্তু আয়ন হিসেবে পাওয়া সম্ভব। এবং প্রশ্ন তো তোমাকে জিজ্ঞাসা করছে এগুলোকে সবগুলা যৌগগুলোর সবগুলা গঠন করা সম্ভব কিনা, অর্থাৎ তুমি যৌগ গঠন করতে পারবে কিনা সেটা তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে যৌগ গঠন করা সম্ভব না XeF8 এর জন্যে, বাকিগুলোর জন্য কিন্তু সম্ভব। সো 3টা রিয়াকশন দেখানো আছে, 3টা রিয়াকশন থেকে আমাকে গতে বলছে যৌগ এ প্যারাচুম্বকীয় ব্যাখ্যা করো। সো এই যৌগটা কি সেটা আগে আমাকে ডিসাইড করতে হবে। তো FeS2 এটার আমাদের বিয়োজন বিক্রিয়া করানো হয়েছে এখানে ডিকম্পোজিশন রিয়াকশনে, যেখানে আমাদের বি একটা অধাতু মৌল সৃষ্টি হয়েছে। তাহলে এখানে বলতো এখানে FeS2 তে অধাতুকে এই হচ্ছে একটা ধাতু এবং S2 এটা হচ্ছে একটা অধাতু। তাহলে অধাতু কম্পাউন্ডটা শুধুমাত্র আলাদা হয়ে গেছে। সো এটা যখন আলাদা হবে সে S8 গ্যাসিয়াস ফর্মে আলাদা হবে, অথবা চিন্তা করো সালফার সলিড ফর্মে আলাদা হয়ে গেছে চিন্তা করো, বাট সালফারে শুধুমাত্র আলাদা হবে এতে, কিন্তু এ তাহলে তোমার কি হবে FeS। সো একে আমি Fe না নিয়ে FeS নিতেছি কেন? কারণ তোমার প্রশ্নেই বলা আছে এ হচ্ছে একটা যৌগ। সো প্রশ্নে বলা আছে একটা যৌগ, এটার আরেকটা রিজন আছে, সেটা আমরা এটার অ্যান্সারটা করার পর একটু এক্সপ্লেন করব। বাট আমরা ধরে নিলাম এ এর যে স্ট্রাকচার সেটা হচ্ছে কি FeS। তাহলে Fe এর জারণ মান কত এখানে Fe2+। তাহলে আমরা যদি Fe2+ FeS যৌগের Fe2+ এর জারণ মানের জন্যে তার ইলেকট্রন বিন্যাস যদি করি, ইলেকট্রন কনফিগারেশন, তাহলে সেই ইলেকট্রন কনফিগারেশনে যদি আমাদের বিজোড় ইলেকট্রন থাকে তখনই আমরা কি বলতে পারি যে Fe2+ যুক্ত যে যৌগ দ্যাট ইজ FeS সেই যৌগটা আমাদের প্যারাচুম্বক। এবং ঘ নাম্বারে আমাকে বলছে BO2 এবং BO3 এর বন্ধন কোণের মান একই থাকবে কি না। সো BO2 বি এর নাম আমরা জানি সালফার, সালফার যখন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে তখন সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, সেটা আবারও অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করবে। সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের বন্ধন কোণের মান তুলনা করতে হবে, ঠিক আছে। তাহলে গয়ের যেই একটা অ্যান্সার বাকি ছিল এই যে এটা যৌগ কেন সেটার ব্যাখ্যাটা আমরা এখন একটু দিচ্ছি, সে একটু ভালোভাবে খেয়াল করো। আমরা যখন কোন একটা কম্পাউন্ডের প্যারাচুম্বকত্ব বিশ্লেষণ করি তাহলে সেই কম্পাউন্ডটা অ্যাজ এ হোল প্যারাচুম্বক হয় তোমার শুধুমাত্র F অর্থাৎ ডি ব্লকের যে এলিমেন্টগুলো থাকবে, ডি ব্লকের অবস্থান্তর মৌল যে এলিমেন্টটা থাকবে সেটার বৈশিষ্ট্যের কারণেই সে প্যারাচুম্বকীয় হবে। যেমন এই FeS এই কম্পাউন্ডে প্যারাচুম্বক হবে Fe2+ এর বৈশিষ্ট্যের কারণে, সালফারের কোনো বৈশিষ্ট্যের কারণে কিন্তু না। সো প্যারাচুম্বক হচ্ছে একটা বিশেষ চুম্বক ধর্ম, যেই ধর্মটা আমাদের শুধুমাত্র আয়ন দ্বারাই দেখানো সম্ভব। আমাদের যদি কোনো একটা কম্পাউন্ড অ্যাজ এ হোল এটাকে যদি প্যারাচুম্বক বলি সেটা কিন্তু হবে না, কম্পাউন্ডটা ফেরোচুম্বক দেখাতে পারে, ফেরোচুম্বক, কিন্তু আয়ন যারা আছে তারা দেখাতে পারে প্যারাচুম্বক। বুঝতে পারছো? তাহলে যেহেতু প্রশ্নে প্যারাচুম্বকত্ব এক্সপ্লেন করতে বলছে তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে গেল যে তোমাকে একে একটা যৌগই নিতে হবে যেটাকে তুমি ডিভাইড করতে পারবা আয়ন আকারে। তাহলে যৌগ হিসেবে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে কি FeS। ওকে, আচ্ছা। আর ঘতে আমরা BO2 এবং BO3 এর বন্ধন কোণের তুলনা করব। সো বন্ধন কোণের তুলনা আমরা কি দিয়ে করি? হাইব্রিডাইজেশন দিয়ে। সো যখন আমরা হাইব্রিডাইজেশন দিয়ে ব্যাখ্যাটা করি তখন আমরা দেখলাম যে দুইটার যে হাইব্রিডাইজেশনের নাম্বার সেটা সেম আসতেছে। তাহলে দুইটারই হাইব্রিডাইজেশন কত? sp2। তাহলে sp2 হলে দুইটার তোমার বন্ধন কোণ কি সেম আসার কথা না? কিন্তু সেম আসবে না। কিভাবে বুঝবো সেটা? আমরা দুইটা কম্পাউন্ডের মুক্তজোড় অ্যানালাইসিস করব। সো মুক্তজোড়ের যে ইকুয়েশন সেটা হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন নাম্বার মাইনাস তোমার ওই কেন্দ্রীয় যৌগের সাথে যতটা অ্যাটম যুক্ত থাকবে। যেমন BO2-তে কয়টা অক্সিজেন যুক্ত আছে? 2টা অক্সিজেন। BO3-তে 3টা অক্সিজেন। তাহলে যতটা অ্যাটম যুক্ত থাকবে সেটা বাদ দিবা ওই x এর ভ্যালু থেকে, তাহলে বের হয়ে যাবে তোমার মুক্তজোড় সংখ্যা কত। সো লন পেয়ার হচ্ছে BO2-তে SO2-তে একটা, SO3-তে কোনো লন পেয়ার নাই। এবং আমরা জানি ভেসপার তত্ত্ব অনুযায়ী আমরা লন পেয়ারের যে বিকর্ষণ, বন পেয়ার যে বিকর্ষণ সেটার একটা ক্রম আমরা জানি।
সো SO3-তে কোনো লন পেয়ার নাই বলে তার সবগুলা বন্ধনই কি বন্ড পেয়ার, কিন্তু SO2-তে একটা লন পেয়ার থাকার ফলে লন পেয়ার বিকর্ষণ থাকবে না, কিন্তু লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ থাকবে। এখন লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ থাকলে তোমার যে বন্ধন কোণটা, সেই কোণটাকে লন পেয়ার বন্ড পেয়ারের যে পাশ থেকে যে বিকর্ষণটা আসতেছে সেটার কারণে তোমার বন্ডটা একটু ছোট হয়ে যায়। তাহলে যেটার ভিতরে লন পেয়ার থাকবে সেটার যে বন্ড অ্যাঙ্গেল সেটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে SO2-এ যেহেতু একটা লন পেয়ার আছে, এটার বন্ধন কোণ কম হবে SO3-এর তুলনায়। আচ্ছা, সো দুইটা কন্টেইনার, এ কন্টেইনার বি কন্টেইনারে আমার গতে বের করতে বলছে এ পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। সো এ পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য আমরা যখন পিএইচটা নির্ণয় করতে যাব তখন দেখব যে এই পাত্রের যে অ্যাসিডটা রাখা আছে সেই অ্যাসিডটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। সো দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার জন্য আমরা জানি সেই দুর্বল অ্যাসিড পিএইচের যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সেটা হয় আমাদের C/α সমান। এখন C হচ্ছে ওই অ্যাসিডের ঘনমাত্রা ইন্টু আলফা হচ্ছে তার বিয়োজন ধ্রুবক, সেটার ইকুয়েশন হচ্ছে √Ka/C। তাহলে প্রথমত আমাদের এই যৌগের আমাদের যে অ্যাসিডটা আছে তার ঘনমাত্রা বের করতে। সো ঘনমাত্রার জন্য খেয়াল করো তো এখানে পার্সেন্টেজ ইউনিটে কিন্তু তোমার ঘনমাত্রা মানটা দেওয়া আছে। সো ওয়াট বাই ভলিউমে যখন ঘনমাত্রা দেওয়া থাকে তখন কনসেন্ট্রেশনের একটা ডিরেক্ট শর্টকাট সূত্র আমরা জানি, সেটা হচ্ছে 10x/m। তাহলে 10 ইন্টু যত পার্সেন্ট তত হচ্ছে x এর মান ডিভাইডেড বাই কার্বস HCl(H2), এটার আণবিক ভর। সো এটার আণবিক ভর কত হবে, অ্যারাউন্ড 46। সো এটা করলে তোমার C এর মান বের হবে এবং K এবং C সে দুইটা তো এখন বসাতে পারবেই। সো বলে তুমি হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বের করতে পারবা, তাহলে -log H+, এটা করলেই আমাদের কি পিএইচ বের হয়ে যাবে না। ওকে, তারপর ঘ নাম্বার, পাত্র এ এবং পাত্র বি এর দ্রবণের মিশ্রণে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে হাইড্রোজেনের ঘনমাত্রা স্থির থাকবে কি না। সো দুইটা পাত্র যখন আমরা একসাথে মিক্স করব, সেই দুইটা পাত্রে একটা আছে উইক অ্যাসিড, একটা আছে কি স্ট্রং বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা স্ট্রং বেস। তাহলে একটা উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের যে রিঅ্যাকশন সেটা কি আমাদের কমপ্লিট রিঅ্যাকশন কিন্তু হয়, অর্থাৎ 100% এখানে রিঅ্যাকশন হয়ে যাবে। সো 100% রিঅ্যাকশন হলে আমাদের যেই অ্যামাউন্টগুলো অবশিষ্ট থাকবে দ্রবণে বিক্রিয়া শেষে, সেই অ্যামাউন্টগুলো আমরা এখন ক্যালকুলেট করব, ঠিক আছে। সো সলিউশন থেকে আমি এটাকে একটু বুঝাই, ঘনমাত্রা খেয়াল করো। সো রিঅ্যাকশানে অ্যাসিড এবং বেস 1:1 রেশিওতে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, এটা বোঝা গেল। যখন সময়ের মান 0 অর্থাৎ বিক্রিয়ার শুরুতে অ্যাসিড কতটুকু ছিল সেটার মান হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা কত এবং অ্যাসিডের আয়তন কত। সো ঘনমাত্রা অ্যাসিডের 5% থেকে একটু আগে বের করছো এবং আয়তন এখানে দেওয়া আছে 50 মিলিলিটার, তাহলে 0.05 লিটার দিয়ে গুণ দিব আমরা ঘনমাত্রাকে। এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন দেওয়া আছে 0.04 লিটার, বাট তোমার ঘনমাত্রা দেওয়া নেই। ঘনমাত্রা কীভাবে বের করবা, সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ যেহেতু 13, পিওএইচ কত হবে 14, তাহলে পিএইচ 13 হলে পিওএইচ কত হবে 1, তাহলে হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁻1 বা 0.1 মোলার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডেরও মোল সংখ্যা তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। এবং যখনই বসাবা দুইটাকে খেয়াল করবা যে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার যেটা সেটার যে মোল সংখ্যা সেটা অ্যাসিডের তুলনায় কম। যেহেতু এটা কম, বিক্রিয়া যেহেতু কমপ্লিটলি রিঅ্যাকশন করে ফেলবে, তাহলে বিক্রিয়া শেষ হইতে হইতে এটা সম্পূর্ণটাই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ শেষ হলে HCl(H) থেকে বাদ যাবে 4 × 10⁻³ মোল, কারণ এটা 1 মোলের সাথে এটা 1 মোলই রিঅ্যাকশন করে। তাহলে এটা যদি 4 × 10⁻³ মোল বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে HCl(H) কত মোল রিঅ্যাকশন করবে, এত মোল রিঅ্যাকশন। তাহলে অবশিষ্ট থাকবে কত, আগেরটা থেকে বিয়োগ দিব আমরা, তাহলে বিয়োগ দিলে পাবো এত মোল HCl(H) অবশিষ্ট থাকবে। এবং এটা যত মোল ভাঙবে HCl(Na) তত মোলও কিন্তু তৈরি হবে। তাহলে 4 × 10⁻³ মোল HCl(Na) এটা তৈরি হলো। তাহলে আমাদের সলিউশনের লাস্টে বিক্রিয়া একেবারে কমপ্লিশন হওয়ার পরে আমাদের সলিউশনের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং সেই দুর্বল অ্যাসিডের যে অনুবন্ধী পার্ট আছে সেই অনুবন্ধী পার্টের লবণ, সো HCl(Na) এই দুইটা থাকলে আমরা জানি এই দুইটা মিলে একটা অম্লীয় বাফার তৈরি হয়।
সো অম্লীয় বাফার হচ্ছে বাফার দ্রবণ যখন তৈরি হয় আমরা জানি বাফার দ্রবণ সামান্য H+ যখন তুমি যোগ করবা, সামান্য H+ যোগ করলে, যেমন প্রশ্ন অনুযায়ী সামান্য অ্যাসিড যোগ করলে যে H+ যোগ হবে, সেই সামান্য অ্যাসিড চেঞ্জের যে ইফেক্টটা সেটাকে সে হ্যান্ডেল করে ফেলতে পারে, ফলে তার পিএইচ এর কি কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, সো চেঞ্জ হয় কি হবে না সেটাই তোমার ব্যাখ্যা করতে বলছে। তোমাকে যদি বলতো যে চেঞ্জ কিভাবে হয় না কিভাবে হবে না সেটার ক্রিয়াকৌশল ব্যাখ্যা করতে, সেটার জন্য আলাদা মার্কস থাকতো, বাট এখানে তোমার এতটুকু অ্যান্সার দিলেই হবে। কেউ যদি চাও ওইটাও বাকি পার্টটাও দিতে পারো, সেটার জন্য এক্সট্রা কোনো মার্কস নাই। তারপরে তুমি যদি চাও তোমার যে অ্যান্সারটা সেটা সুন্দর হোক সেটার জন্য দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আর গয়ের অ্যান্সার দেখো, সি এর মান এবং আলফার মান যখন বের করবা দুইটা এখানে বসাইয়া পিএইচ বের করে ফেলবা। আচ্ছা, সুক্রোজ থেকে খাদ্য সংরক্ষণ তৈরি করলাম। সুক্রোজ মানে হচ্ছে চিনি, এবং চর্বিযুক্ত খাদ্য যেগুলোর ভিতরে লিপিড আছে, তো সেগুলোকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট দিলে আমরা জানি সেখানে জারণ ঘটে। অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ জারণ হওয়া প্রতিরোধ করে। অ্যান্টিঅক্সিডেন্ট, অক্সিডেন্ট মানে হচ্ছে জারণ ঘটা, অ্যান্টি মানে জারণ হওয়া প্রতিরোধ করে। তাহলে তোমার খাদ্যবস্তু যদি কোনো জারণ না ঘটে, তার মানে কি সেখানে কোনো অক্সিজেনের উপস্থিতি নাই। অক্সিজেনের উপস্থিতি না থাকলে তোমার ব্যাকটেরিয়াগুলো রিয়েকশনই করতে পারবে না, অক্সিজেনের সাথে বংশবৃদ্ধি করতে পারবে না, তাহলে ব্যাকটেরিয়া মারা যাবে এবং খাদ্যদ্রব্য সংরক্ষিত থাকবে। এবং আমরা জানি সুক্রোজ থেকে যে খাদ্য সংরক্ষক তৈরি করি আমরা, সেই খাদ্য সংরক্ষকের নাম হচ্ছে ভিনেগার। সো সেই ভিনেগার বা CH3COOH একটা অ্যাসিড, এই অ্যাসিড যখন খাদ্যদ্রব্যের সাথে মিশ্রিত হয় তখন H+ বের হয়। সেই H+-এর সাথে তোমার ব্যাকটেরিয়া বা জীবাণু রিয়েকশন করে তোমার সেই জীবাণুটা কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে তোমার ঘ নাম্বারের যে অ্যান্সারটা, সেখানে এরকমভাবে ব্যাখ্যা করবো আর কি। আমি ঘ নাম্বারটা দেখাবো না, কারণ এটা হচ্ছে বর্ণনামূলক আর কি। গ নাম্বারটা হচ্ছে তোমার আখের রস থেকে এই যৌগের প্রস্তুতি ব্যাখ্যা করো। সো আখের রস মানেই তোমার চিনি, আখের রস বা চিনি বা সুক্রোজ, সেটা সংকেত হচ্ছে C12H22O11। সো এটা থেকে প্রথমে তুমি কি করবা, আমরা জানি সুক্রোজকে আমরা যখন ভাঙবো, সেই সুক্রোজকে ভেঙে আমরা দুইটা ইনভার্ট চিনি বের করব। সো ইনভার্ট চিনি মানে হচ্ছে তাদের দেখতে সেম হবে বাট তাদের নাম হবে ভিন্ন। তো সেই চিনি দুইটা হচ্ছে C6H12O6 প্লাস C6H12O6। একটা হচ্ছে আমাদের গ্লুকোজ, আরেকটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। সো এই ইনভার্ট চিনি তৈরি করার জন্য আমাকে এখানে একটা প্রভাবক দিতে হয়, সেটার নাম হচ্ছে ইনভার্টেজ। ইনভার্ট চিনি তৈরি করার জন্য যেই প্রভাবকটা, সেটার নামও কিন্তু এই প্রসেসের সাথে মিল থাকবে। ইনভার্টেজ এনজাইম ইউজ করবে এখানে। সো তৈরি করার পর কী হবে, তোমার এখানে গ্লুকোজ ফ্রুক্টোজ ইনভার্ট চিনি তৈরি হবে। সেই ইনভার্ট চিনিগুলোকে যখন তুমি পরবর্তী স্টেপে জাইমেস এনজাইমের সাহায্যে রিয়াকশন করবা, তখন এখান থেকে অ্যালকোহল তৈরি হবে। সো 2 কার্বনের অ্যালকোহল CH3CH2OH। সো 2 কার্বনের যে অ্যালকোহলটা তৈরি করতে পারবা, থার্ড স্টেপে মাইক্রোডার্মা অ্যাসিডোব্যাক্টর, এই ব্যাকটেরিয়াটার উপস্থিতিতে তুমি এখানে জারণ ঘটাবা। সো আমরা জানি অ্যালকোহলের জারণে কী তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়। তাহলে এখানে CH3COOH ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে, যেটার 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি, ভিনেগার বলি। ওকে, সো গয়ের অ্যান্সারটা দেখে নিও এবং ঘটা একটু নিচে করবো আর কি। আচ্ছা, লাস্ট ম্যাথ। সো এখানে তোমার পর্যায় সারণীর ছোট্ট একটা অংশ দেওয়া আছে, সেখান থেকে তোমার অসম্পৃক্ত A2H4 যৌগের আণবিক গঠন ব্যাখ্যা করতে বলছে। এ মানে হচ্ছে এখানে কার্বন পরমাণু, কারণ তার গ্রুপ 14 পর্যায় 2। এ হচ্ছে কার্বন, তাহলে বি হবে নাইট্রোজেন এবং এম হবে অক্সিজেন, তাহলে সি হবে সিলিকন, ডি হচ্ছে ফসফরাস, এন হচ্ছে সালফার। ওকে, তাহলে প্রথমে আমাদের A2H4 এই যৌগটা তাহলে দেখতে কেমন হবে, C2H4 আমরা জানি এটা একটা অসম্পৃক্ত যৌগ, যেখানে এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম। সো এই স্ট্রাকচারটা দেখে বুঝতে পারতেছি যে এই কার্বনের প্রতিটা কার্বন একেবারে সিমেট্রিক্যাল। তাহলে যে কোনো একটা কার্বন নিয়ে আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে আরেকটা কার্বন অটোমেটিক হয়ে যাবে। তাহলে এটার আণবিক গঠন ব্যাখ্যা করা মনে হচ্ছে এই কম্পাউন্ডটা ফর্ম হয়েছে কীভাবে সেটা আমরা ব্যাখ্যা করব। সো এটার ব্যাখ্যা দিব আমরা সংকরায়ন দিয়ে। বোঝা গেছে? সো আমরা জানি যখন
ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডের জন্য sp2 সংকরায়ন প্রয়োজন হয়। sp2 সংকরায়ন প্রয়োজন হলে কার্বনের যে ইলেকট্রন বিন্যাসটা আমরা করব, আমি অ্যান্সারটা দেখে তোমাদের বোঝাই তাহলে আরও সহজ হবে। সো প্রথমত আমরা কার্বনের যেই সংকরায়নটা করব সেটা তো নর্মাল সবগুলোর জন্য সংকরায়নের প্রসেস সেম, ইলেকট্রন বিন্যাস লেখার প্রসেস সেম, যে আমি কার্বনকে উত্তেজিত করলাম, তারকে 4টা বিজোড় ইলেকট্রন আমি বের করলাম, কিন্তু আমাকে সংকরায়ন করতে হবে কয়টার? একটা এসের এবং 2টা পি এর, যাতে করে sp2 সংকরায়ন আসে। কারণ কি, এখানে ডাবল বন্ড আছে, তাহলে sp2 থাকতেই হবে। তাহলে sp2 এর জন্য একটা এস 2টা পি নিলে আরেকটা পি বাদ চলে যায়, তাহলে এই যে 3টা ইলেকট্রন এইগুলো হচ্ছে সংকর অরবিটাল, এই 3টা অরবিটাল সংকর অরবিটাল, এবং বাকি লাস্টের এটা হচ্ছে তোমার অসংকর অরবিটাল। তাহলে একটা অসংকর অরবিটাল থাকবে কার্বনের, সাথে 3টা সংকর অরবিটাল মিলে প্রতিটা কার্বন গঠিত হবে। তাহলে প্রতিটা কার্বনের 3টা সংকর অরবিটালকে আমরা এরকমভাবে দেখালাম 120 ডিগ্রি 20 ডিগ্রি অ্যাপার্টে রাখা, সেগুলো হচ্ছে সংকর অরবিটাল sp2 এবং sp2। সো বাকি যে কার্বন আছে অপর কার্বনটা বলছিলাম সেটা একেবারে সিমেট্রিক্যাল। তাহলে এই কার্বনের যেই অরবিটাল এখানে আছে, এই কার্বনও কি সেম অরবিটাল, এটা sp2, এটা sp2 এবং এটা sp2। সো এই 3টা সংকর অরবিটালের সাথে একটা অসংকর অরবিটাল সহ ছিল, সেটা হচ্ছে তোমার pz অরবিটালটা। তাহলে এখানেও সেই pz অরবিটালটা থাকবে। সো যেহেতু আমাদের ডাবল বন্ড তৈরি হয়েছে, সেখানে একটা থাকে সিগমা বন্ড এবং একটা থাকে কি পাই বন্ড, এবং আমরা জানি পাই বন্ধন তৈরিতে আমরা সংকর অরবিটাল ব্যবহার করতে পারি না। তাহলে যেই অসংকর অরবিটালটা ছিল pz, সেটা দিয়ে আমরা এখানে কি তৈরি করব? একটা পাই বন্ধন তৈরি করব। তৈরি করার পরে কার্বনে একটা সিগমা বন্ধন প্রয়োজন, তাহলে একটা সংকর অরবিটাল ব্যবহার করে একটা সিগমা বন্ধন তৈরি করলাম। আর বাকি যে হাতগুলা খালি আছে সংকর অরবিটাল, সেই অরবিটাল একটা একটা করে হাইড্রোজেন আমি দিয়ে দিলাম, হাইড্রোজেনের 1s1, এটা এখানে বন্ধনে আবদ্ধ করে ফেললো। ওকে, আচ্ছা, ঘ নাম্বারে জিজ্ঞেস করছিল যে বি এবং এম এর হাইড্রাইড এর যৌগের স্ফুটনাঙ্ক একই হবে কি? সো বি তো নাইট্রোজেনের হাইড্রাইড মানে হচ্ছে নাইট্রোজেন যুক্ত হাইড্রোজেন যে কম্পাউন্ডটা, সেটা হচ্ছে NH3। অক্সিজেনের হাইড্রাইড মানে অক্সিজেন হাইড্রোজেন যুক্ত যে কম্পাউন্ড, সেটা কি H2O। তাহলে অ্যামোনিয়া এবং H2O তাদের স্ফুটনাঙ্ক তোমার তুলনা করতে হবে। তাহলে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন দুইটার যদি সংকরায়নের ক্ষেত্রে চিন্তা করো, দুইটাই কিন্তু একই সংকরায়ন, sp3 সংকরায়ন, কিন্তু তাদের যেই স্ফুটনাঙ্ক গলনাঙ্ক সেই জিনিসগুলো কিন্তু সংকরায়নের উপর এত বেশি ডিপেন্ড করে না। সংকরায়নের উপর বন্ধন কোণ, তারপরে বন্ধনের অ্যাঙ্গেল, তারপর কোনটা কি পরিমাণে কি কন্ডিশনে থাকবে পরিবেশে, সেই জিনিসগুলো ডিপেন্ড করে। বাট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মেইনলি ডিপেন্ড করে আমাদের যেই অ্যাটমগুলো আছে আমার পরিবেশে কোন স্টেটে আছে, বা অ্যাটমগুলো একজন আরেকজনের ভিতরে কি পরিমাণ বলে আবদ্ধ আছে, সেই বলটাকে আমরা বলি আন্তঃআণবিক বল। সো যেহেতু অ্যামোনিয়া এবং পানি দুইটার ভিতরেই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, সো দুইটার ক্ষেত্রেই কিন্তু তোমার এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে অ্যামোনিয়াতেও হাইড্রোজেন বন্ধন আছে, তারপর পানিতেও হাইড্রোজেন বন্ধন আছে। কোনো একটা যৌগে যখন হাইড্রোজেন বন্ধন থাকে তখন তার যেই স্ফুটনাঙ্ক সেটা নর্মালের চেয়ে বৃদ্ধি পেয়ে যায়, কারণ সেই হাইড্রোজেন বন্ডটা এক্সট্রা একটা বন্ড, সেই বন্ডটা ভাঙার জন্য তোমাকে আরও বেশি পরিমাণ এনার্জি দিতে হবে। তাহলে কি হলো, এখানে H2O এর হাইড্রোজেন বন্ড, অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ড দুইটাই আছে, কিন্তু আমাদের পানির ভিতরে 4টা আছে হাইড্রোজেন বন্ড এবং অ্যামোনিয়াতে আছে 2টা হাইড্রোজেন বন্ড। তাহলে পানির 4টা হাইড্রোজেন বন্ড ভাঙতে, ধরো প্রতিটা বন্ড ভাঙতে যদি 10 জুল করে লাগে, তাহলে 40 জুল শক্তি দেওয়া লাগবে পানির 4টা হাইড্রোজেন বন্ড ভাঙতে, এবং অ্যামোনিয়ার 2টা হাইড্রোজেন বন্ড ভাঙতে 20 জুল তাপ দিলেই হবে। তাহলে তুমি যদি অ্যামোনিয়া এবং পানিকে একই সাথে তাপ দেওয়া শুরু করো, তাহলে 40 জুল হওয়ার আগে 20 জুল পাওয়া যাবে না অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া তখন 2টা হাইড্রোজেন বন্ডটা কী হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে ভেঙে যাওয়া মানে একটা অণু আরেকটা অণু থেকে অনেক দূরে চলে যাওয়া, এবং এই স্টেটটাকে তো আমরা গ্যাসিয়াস স্টেট বলি। বাট যখন হাইড্রোজেন বন্ধন আকারে থাকে তখন কিন্তু তারা তরল স্টেটে থাকে, ঠিক আছে। তাহলে যখন এই বন্ধনগুলো ভেঙে যাবে তখনই তারা কি গ্যাসিয়াস স্টেটে হয়ে যাবে। তাহলে যার হাইড্রোজেন বন্ড যত বেশি তার তোমার স্ফুটনাঙ্ক কি তত বেশি, এবং যার হাইড্রোজেন বন্ধনের তীব্রতা যত বেশি তারও তোমার স্ফুটনাঙ্ক তত বেশি। যেমন
পানির ক্ষেত্রে অক্সিজেনের সাথে আছে হাইড্রোজেনটা, অক্সিজেনের যে ভর সেটা নাইট্রোজেনের তুলনায় বেশি, তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মক থেকে পার্থক্যও কিন্তু বেশি। ফলে তোমার এখানে অক্সিজেন হাইড্রোজেনের যেই হাইড্রোজেন বন্ড, সেই হাইড্রোজেন বন্ডের এনার্জিটাও বেশি, সেগুলোকে ভাঙতে তোমার অ্যাকচুয়ালি 10 জুল করে যদি এটার লাগে, এটার অ্যাকচুয়ালি আরও কম লাগবে 8 জুল। বুঝছো, এটার প্রতিটা বন্ড ভাঙতে যদি 10 জুল লাগে, এটার আরও কম লাগবে 8 জুল। তাহলে আমরা দুইটা অ্যানালাইসিস থেকে বলতে পারি কি, পানির যেই স্ফুটনাঙ্ক সেটা বেশি হবে অ্যামোনিয়ার তুলনায়, ঠিক আছে। এবং কেউ যদি মানগুলা মনে রাখতে পারো, পানির যে স্ফুটনাঙ্ক সেটা তো সবারই জানা থাকে 100 ডিগ্রি সেলসিয়াস, বাট অ্যামোনিয়ারটা -33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।